তো দেখো এখানে একে দাগে কি বলেছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স এখানে জানতে চাচ্ছে। উত্তরটা দেখো এখানে তোমাদের সঠিক যে উত্তর সেটা হচ্ছে অপশান ঘ, অর্থাৎ 200 বছর। পরের প্রশ্ন দেখো, দুয়ের দাগে বলেছে কোকনদ হলো শ্বেতপদ্ম রক্তপদ্ম। তো এখানে সঠিক উত্তর অপশান খ, অর্থাৎ রক্তপদ্ম। পরের প্রশ্ন, পাখি সব করে রব রাতি পোহাইলো কবিতাটির রচয়িতা আশরাফ সিদ্দিকী। খ অপশান সঠিক, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজির পরিচয় হয় ক মেদিনীপুরে, খ বীরভূমে। সঠিক উত্তর অপশান খ, অর্থাৎ বীরভূমে। পরের প্রশ্ন দেখো, খোকনের বাড়ির সামনে ছিল একটা বট গাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ। এখানে সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, নারকেল গাছ। এর পরের প্রশ্ন তোমাদের দুই দাগে বলেছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তর, প্রশ্নেধিত উদ্ধৃত প্রশ্নসূচক বাক্যটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্পে পাগলা গণেশকে করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে। কাগজের লেখা কবিতা ভাসিয়ে দিচ্ছি বাতাসে, যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করে তাহলে পড়বে। এবার পরের প্রশ্ন দেখো, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। তো এই উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে প্রশ্নধৃত মাই নেটিভ ল্যান্ড অংশটুকু নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? উত্তর, আশরাফ সিদ্দিকীর একুশের কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমি বাংলাদেশ, ভাটিয়ালি জারি সারি, এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। পরের প্রশ্ন, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য কার স্মৃতিচারণায় কোথা কথক একথা বলেছেন? উত্তর, রামকিঙ্কর বেইজ আত্মকথা নামক গল্পে গল্পকথক নন্দলাল বসুর স্মৃতিচারণায় প্রশ্নে উদ্ধৃত বাক্যটি বলেছেন। পরের প্রশ্ন, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? উত্তর, বিখ্যাত গল্পকার বনফুলের লেখা খোকনের প্রথম ছবি নামক গল্পে খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু বলেন খোকনের সব ছবি নকল করা, তার নিজের কোনো ছবি নেই, অর্থাৎ সে যা দেখেছে সেটাই এঁকেছে, নিজের থেকে কিছুই আঁকেনি। একথা শুনেই খোকন অবাক হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে? উত্তর, এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গা বৃষ্টি হবে, একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না, কি আর হবে? সে সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চির বেশি বরফ জমবে। আর অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? পরের প্রশ্ন দেখো, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? উত্তর, 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময় অর্থাৎ 1919 সালে তিনি দক্ষিণ ভারতে পরিক্রমায় বেরিয়েছিলেন। সেখানে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স। পরের প্রশ্ন, এ ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে? উত্তর দেখো, মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন, এ ছবি আমি পরেও দেখেছি, এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন তোমাদের দেখো, বলেছে যে তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন? কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরির মধ্য দিয়ে নিজেদের নাম এবং এই ধরনীর বুকে রেখে যাবেন, তারা ভুল করেছেন। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন এটা আদৌ সম্ভব নয়, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না।
পরের প্রশ্ন, নীরব এখানে অমর কিষানপাড়া, কিষানপাড়াকে অমর বলা হয়েছে কেন? উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে। কিষানপাড়া প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা সেখানে নেই, নেই কোনো কোলাহল। দুর্ভিক্ষের পরেও কিষানপাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে, নিজ নিজ পেশায় কাজ করে চলে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে, তাই কিষানপাড়া কবি অমর বলেছেন। পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের 3-এর দাগে আসছে। তো 3-এর দাগে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, জীবন হবে পদ্যময়, জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করে? উত্তর, বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কবির মতে পরিবেশের অহরহই ঘটে চলেছে কোনো ঘটনা, কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক, কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ। সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না, তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না। একাগ্রচিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে পারলে কবি মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্যময় হয়ে উঠবে। এরপরে দেখো তোমাদের যেটা পরের প্রশ্ন আছে 3-2, কি বলেছে? কুতুব মিনারের কথা রচনাংশ অনুসারে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। উত্তর, কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারের নিদর্শন শুধু এদেশে নয়, ইরান তুরানে রয়েছে। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব পাঁচতলার মিনার, প্রথম তলায় আছে বাঁশি আর কোণ এবং নকশা, এবং কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণের নকশা। চতুর্থ আর পঞ্চম তলায় কি ছিল তা জানা সম্ভব নয়, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত। সমস্ত মিনারটিকে কোনো রকম কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা এবং চক্রের নকশা, আর দেওয়ালে আরবি লেখা সারি। গোটা মিনারটি পরিকল্পনা মুসলমানদের, আর যাবতীয় কারুকার্য করেছেন হিন্দুরা। কুতুব মিনারের মিনারেটগুলি অপ্রতিদ্বন্দ্বী। এরপরে দেখো তোমাদের পরের প্রশ্ন কি আছে। তোমাদের 4-এর দাগে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? উত্তর দেখো, বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত, সেই সব আদিবাসীদের ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। পরের প্রশ্ন, তদ্ভব শব্দ কিভাবে গড়ে ওঠে? উত্তর, বাংলা ভাষা গঠনের সময় প্রকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ। তবে শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে, অর্থাৎ যে সব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিল, পরে আবার প্রকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে, সেগুলোকেই বলা হয়ে থাকে তদ্ভব শব্দ। আর এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে। পরের প্রশ্ন, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ। তো এখানে দেখো, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে সেদ্ধার এবং গৃহিণী, আর বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত। তো যেভাবে এখানে দেওয়া আছে এভাবেই তোমরা কমা দিয়ে এবং যে গ্রেটার দেন চিহ্নগুলো আছে এভাবে ব্যবহার করে লিখে দেবে। পরের প্রশ্ন, বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হর্ষস্বর চিহ্ন হবে, উদাহরণ দাও। তো বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হর্ষস্বর চিহ্ন হবে। উদাহরণগুলি হলো গাঙ্গুলি, এখানে গাঙ্গুলি দীর্ঘকার হবে না, ও চ্যাটার্জি দীর্ঘকার হবে না। পরেরটা দেখো, দীর্ঘকার হচ্ছে না। এবং পরের প্রশ্ন দেখো, 4-এর 5 নম্বরে বলেছে তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর দেখো, বেশ কিছু সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ হস্ত, হাত। এখানে হস্ত সংস্কৃত শব্দ, হাত প্রাকৃত শব্দ থেকে বাংলায় হাত হয়েছে। এবং পরেরটা দেখো, অপরদিকে অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ তৎসম শব্দের উৎপত্তি হয়ে থাকে। অর্ধ তৎসম শব্দের উদাহরণ দেখো, একটা জ্যোৎস্না এবং কমাদি আছে, ছেরাদ্দ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত ইত্যাদি। এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ এবং গৃহিণী। ঠিক আছে।
এরপরে দেখো বৈষ্ণব কুৎসিত শব্দ থেকে আগত। পরে তোমাদের 5-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো 1-এর দাগে দেখতে পাচ্ছ 5-এর 1-এ রি এবং র মূর্ধন্য ষ এই তিনটি বর্ণের পরের শব্দের মধ্যে এখানে বলছে দন্ত্য ন এবং মূর্ধন্য হয়, তো প্রতিটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দিতে হবে। ঋণ, বর্ণ, স্মরণ, বরণ, তৃণ, শীর্ণ, ঘৃণা ইত্যাদি। ঠিক আছে। এরপরে দেখো পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বর শব্দের যোগ হলে স্বর শব্দের প্রথম হয় অঞ্জ, এমন উদাহরণ চেয়েছে। তো দেখো মাতুশ্বাসা বা মাতৃশ্বাসা, এবং এখানে তোমরা ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছ মাতু বিসর্গযুক্ত দন্তস্বয় ব দন্তস্বয় হসন্ত কমা দিয়ে মাতৃ যুক্ত দন্তস্বয় ব দন্তস্বয় হসন্ত, এবং এর বাংলা অর্থ হলো মায়ের ভগিনী, মাসি, কমা দিয়ে আছে মাসি। এরপর দেখো পিতৃশ্বাস, পিতৃযুক্ত শ্বাস, এর বাংলা অর্থ হলো বাবার ভাই, কাকু, জেঠু। পরের প্রশ্ন দেখো ভাব প্রকাশক ধনাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। উত্তর দেখো কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানকার কনকনে, এখানে কনকনে হলো ভাব প্রকাশ ধনাত্মক শব্দ। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শূন্যস্থান তোমরা দেখতে পাচ্ছ এই শূন্যস্থানে তিত এবং তেতো, তো এখানটা কি হবে? দেখো এর উত্তরটা হবে তিক্ত, তয়সি কয়েত, তাহলে এই জায়গাটা বসিয়ে দেবে। পরের প্রশ্ন বানান সংশোধন করো, যেটা পুরস্কার আছে। তো এখানে দেখতে পাচ্ছ পয়সুর দন্তস্বয়কর, এবং এখানে তোমাদের গেটার দেন চিহ্ন দিয়ে পুরস্কার দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা মধ্যনেস্ব দেবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো একটা পত্র রচনা করতে বলা। কি বলেছে দেখো তোমাদের অঞ্চলে একটা পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটা আবেদনপত্র লিখতে হবে। ঠিক আছে। তো দেখো কিভাবে তোমরা শুরু করবে। খাতার পেজে ঠিক বাম দিকে লিখবে প্রতি ব্লক উন্নয়ন আধিকারিক, এবং তোমাদের যে ব্লক আছে তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের ওখানকার স্থানীয় ব্লকের নাম দেবে এবং স্থানটা উল্লেখ করবে। ঠিক আছে, ব্লকের নাম এবং ওই ব্লকটা কোথায় আছে সেই জায়গাটার নাম এখানে কমা দিয়ে লিখে দেবে। তাহলে কমপ্লিট। এবার তোমাদেরকে হেডিং করতে হবে কি না, বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র। ঠিক আছে। এবার দেখো কিভাবে শুরু করবে। মহাশয় কমা দেবে, ঠিক তার নিচ থেকে আপনার নিকট, এই যে শূন্যস্থান আছে এখানে তোমরা তোমাদের গ্রামের নাম উল্লেখ করবে। ঠিক আছে, গ্রামের নাম উল্লেখ করে বলবে গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাকে জানাতে চাই যে আমাদের গ্রামে প্রায় 10,000 লোক বসবাস করে। শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান জ্ঞান এখানে জ্ঞান এবং বিজ্ঞান চর্চায় আমাদের গ্রাম খুবই পিছিয়ে পড়ছে। সেই সঙ্গে গরিব ও দুস্থ পরিবারের স্কুল পড়ুয়ারা অর্থের অভাবে উপযুক্ত বই কিনতে পারে না। তাই এখানে একটি তাই এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করলে এখানকার মানুষজন ও ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বাধিত করিবেন। ঠিক আছে। তো এটাই আমাদের মূল যে আবেদনপত্র তার বিষয়বস্তু দেওয়া হলো। এবার আমাদেরকে লিখে দিতে হবে। দেখো তোমার নাম, তুমি যখন এখানে এইটা লিখবে তখন এই এই জায়গাটায় আমাদের লেখনীটা শেষ হয়ে যাচ্ছে, এবং ঠিক পেজের ডান দিকে একটু নিচে নিবেদনান্তে লিখবে, এবং ঠিক তার তার নিচে তোমার নাম লিখবে। তোমার নাম শব্দটা এখানে চলে গেছে, যাই হোক এখানটাতে তোমার নাম লিখে দেবে। ঠিক আছে। এবং নাম লেখার পর খাতার বাম দিকে তোমরা তারিখ দেবে এবং স্থানটা দেবে, অর্থাৎ তোমাদের গ্রামের নামটা দেবে এবং তারপর নাম। তো এখানে তারপর নাম বলতে তোমাদের গ্রামবাসী বৃন্দদ্বয়ের অনেকের স্বাক্ষর, তো এখানে তুমি 4-5 জনের নাম দিয়ে দেবে, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। দেখো এখানে একের দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এই প্যাসেজটা তোমরা প্রত্যেকে পড়ে নেবে। এই প্যাসেজটা পড়ার পর নিচে কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের সলভ করতে হবে। এ দাগে বলেছে দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে দেখো তোমাদের 1 2 3 4 5 6 5টা এখানে সেন্টেন্স আছে। তো উপরের প্যাসেজটা পড়ে আমাদেরকে এই সেন্টেন্সগুলো রিয়ারেঞ্জ করতে হবে। এখানে দেখো যে 1 নম্বর যে সেন্টেন্সটা এটা আমাদের 4 নম্বর হবে। ঠিক আছে, 2 নম্বর ছিল, এটা 2 নম্বর দাগ হবে। 2 নম্বর সেন্টেন্সটা 1 নম্বর হবে, এবং 3 নম্বরটা 5 নম্বর, আর 4 নম্বরটা হয়ে যাচ্ছে 3 নম্বর, এবং তোমাদের শেষ যেটা 5 নম্বর সেটা হচ্ছে 2 নম্বর। তো তোমরা এই যে সেন্টেন্সগুলো এগুলো লিখে তোমরা কি করবে, শেষে এইরকম বক্স করে দেবে এবং বক্সের ভেতরে নাম্বারিংগুলো করে দেবে। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বি দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। অ্যান্সারটা দেখো, আঙ্কেল প্রসার লস্ট দ্য সাইট অফ মার্ক দ্যাট হি হ্যাড মেড অন দ্য ওয়াল। দ্যাট ওয়াজ হোয়াই ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য মার্ক ওয়ার
দ্য নেল ওয়াজ টু গো ইন। এবং নেক্সট কোশ্চেন দেখো বি দাগে বলেছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফলস। অ্যান্সারটা দেখো আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফলস বিকজ ইচ অফ দেম ডিসকভার্ড দোজ মার্কস ইন এ নিউ প্লেস। নেক্সট কোশ্চেন তোমাদের সি দাগে বলেছে হাউ ডিড আঙ্কেল প্রোজার ফল অন দ্য পিয়ানো when Uncle Prozar trying to reach 3 inches beyond what was possible for him to reach the string would slipped and down he silt onto the piano। এবং নেক্সট তোমাদের দুইয়ের দাগে দেখো এখানে কি বলা হচ্ছে, এখানেও তোমাদের একটা প্যাসেজ আছে যেটা কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এই প্যাসেজটাও তোমরা পড়ে নেবে প্রত্যেকে, তোমাদের সবার কাছে আশা করি মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আছে। তো এই প্যাসেজটা পড়ার পর নিচে দেখো একই রকমভাবে আবার কিছু কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। তো ফার্স্ট দেখো হাউ ওল্ড ইজ আর্থ। তো অ্যান্সারটা দেখো দ্য আর্থ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। নেক্সট কোশ্চেন ডেসক্রাইব দ্য আর্থ বিফোর man excited before the men came there were only animals and before the animals there was a time when no kind of life excited on the earth এক্সিটেড সরি এটা এক্সিটেড হবে। এবং তারপরে দেখো তোমাদের 3 নম্বরে বলেছে হোয়াই ওয়াচ দেয়ার নো লাইফ অন আর্থ। উত্তরটা দেখো তো দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। এবং তারপরে দেখো তোমাদের সেকশন বি, এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আসছে। তো 3 দাগে বলেছে দেখো আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্ট যেটা আছে দেখো সিন ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেনকোট। তো এখানে যেটা হবে রেনকোট, ঠিক আছে, তাহলে রেনকোটটা। এরপরে দেখো তোমাদের কি বলেছে ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন। তাহলে হয়ে যাবে উত্তরটা যেটা ওয়াশিং মেশিন, ঠিক আছে, তাহলে ওয়াশিং মেশিন। এবং নেক্সট দেখো নেভার ওয়াস্ট ড্রিঙ্কিং ওয়াটার। তো ড্রিঙ্কিং ওয়াটারটা হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের ডি দাগে কি বলেছে দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। তো অয়েল পাম্প হবে, ঠিক আছে, অয়েল পাম্প। এরপরে তোমাদের 4 দাগে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো ফার্স্ট যেটা আছে আকবর দ্য গ্রেট মুঘল এম্পেরর ড্যাশ ফর 49 ইয়ার্স। তো এখানে যে শূন্যস্থানে বসবে দেখো এখানে যেটা দেওয়া আছে এদের মধ্যে দেখো নিচে অ্যান্সারটা দেওয়া আছে, রিজেন্ট দেওয়া আছে। এরপরে দেখো অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ। তো এখানে যেটা বসে যাচ্ছে প্রথমটা CURD। এবং নেক্সট দেখো সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। তো এখানে যেটা বসবে সেটা WEAK, এটাই এখানে শূন্যস্থানে বসিয়ে দেবে। পরের প্রশ্নটা এখানে কি বলেছে ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি। তো এখানে যেটা বসবে সিরিয়ালস ACRIALS। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে উত্তর লিখে দেওয়া আছে। এবার 5 দাগে দেখো কি বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা দেখো দ্য এখানে বলেছে দ্য চিতা ইজ দ্য ফার্স্ট অ্যানিম্যাল ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। অ্যান্সারটা দেখো নো আদার অ্যানিম্যাল ইজ ফার্স্ট অ্যাজ চিতা। পরের কোশ্চেন ভেরি ফিউ কুইন ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ। কি বলেছে ইউজ সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্সারটা এলিজাবেথ আই ওয়াচ অন অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন। নেক্সট কোশ্চেন নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রেটি অ্যাজ তানিয়া ইউজ কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সারটা দেখো তানিয়া ইজ প্রেটিয়ার দেখো এখানে দেন এনি আদার গার্ল ইন আওয়ার স্কুল। নেক্সট কোশ্চেন হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইজ অ্যান্টোনিম। তো দেখো এখানে সেন্টেন্সটার মধ্যে রিজেক্টের তলায় আন্ডারলাইন আছে প্রশ্ন, ঠিক আছে, তো এখানে নেই, যাই হোক। তাহলে এখানে প্রথম থেকে যা আছে তুলে দেবে, শুধু রিজেক্টের জায়গায় অ্যাবসেন্ট করবে এবং এখানে নট করে দেবে। হিজ অ্যাপ্লিকেশন হ্যাড নট বিন
অ্যাপসেটেড, ঠিক আছে। এবং নেক্সট দেখো, ডু নট ইট দ্য রোটেন অ্যাপেলস, কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে রোটেন। এরপরে তোমাদের দেখো কি আছে না, এখানে 6 নম্বর কোশ্চেন আছে তোমাদের একটা, এ কলমের সাথে বি কলম ম্যাচ করতে বলেছে। তো দেখো এখানে টেবিলটা এ কলমের সাথে বি কলমের কোনগুলো মিল হয় তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তারপরেও দেখো এ কলমের প্রথম যেটা আছে এর সাথে আমাদের মিল হবে বি কলমের এটার সাথে, ঠিক আছে, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। তারপরে দেখো তারপরে 2 নম্বরের সাথে আমাদের বি কলমে যেটা মিল হবে বি কলমের একদম শেষেরটা। তারপরে 3 নম্বরটার সাথে আমাদের এ কলমের একেবারে প্রথমটা মিল হবে। তারপরে 4 নম্বরের সাথে এ কলমের যেটা মিল হবে দেখো, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। এবং তারপরে দেখো 5 নম্বরের সাথে আমাদের বি কলমের যেটা মিল হবে সেটা দেখো উপর থেকে 2 নম্বর, অর্থাৎ ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। এবং তারপর পড়ে থাকছে আমাদের যেটা দেখো যে 6 নম্বরটা। তো 6 নম্বরটা তোমরা এখানে লক্ষ্য করো, যেটা এটার সাথে মিল হবে বি কলমের এই অংশটা, সার্টিন টু হ্যাপেন, ঠিক আছে। তাহলে এ কলম এবং বি কলমটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো তোমাদের পরে যেটা আছে সেকশন সি, এখানে আছে রাইটিং। তো দেখো 7 নম্বরে বলেছে, সাপোজ ইওর কাজিন হ্যাজ নেভার বিন টু ইওর ভিলেজ, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। এখন বলেছে যে টু হিম হার ডেসক্রাইবিং ইওর ভিলেজ অ্যান্ড ইনভাইটিং হিম হার টু ভিজিট ইওর ভিলেজ, ঠিক আছে। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে। তো এর জন্য তোমরা কি করবে, দেখো লেটারটা লেখার জন্য এখানে কি করবে, তোমরা তোমার নাম অ্যাড্রেসগুলো দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে লিখবে মাই ডিয়ার। তো তোমরা এখানে নাম লিখে দেবে, ঠিক আছে, তোমার নাম না, তুমি যাকে দেবে লেটারটা তার নাম। তো দেওয়ার পর এটা তোমাদেরকে লিখতে হবে, এই টেক্সটটা অর্থাৎ লেটারের বক্তব্যটা তোমাকে লিখতে হবে, তুমি যে তাকে তোমার গ্রামটা দেখার জন্য যে আমন্ত্রণ করছো, এবং তোমার গ্রামের সেই বর্ণনাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে এগুলো দেখতে হবে। তো সেটা দেখো, ইফ ইউ হ্যাভ নট হ্যাড এনি প্ল্যান ফর দ্য কামিং ভ্যাকসন, why do not you visit our village? It is a beautiful village beside a river. It would be a pleasant relief from the dust, smoke, and loud noise of the city. Here is no crowd, no maddening din, no hurry, nor any terror of traffic. It is a place of peace. Place of peace. Here you have an open view of the village. Gently bridge over the waving green fields and the rippling of the river. Here you hear various birds singing sweetly in the trees. You are beneath the clear blue sky, very close to the sounds and sight of nature. You find here calmness and happiness on the face of the people. Do come and enjoy. এবং প্যারা করে লিখবে, প্লিজ লেট মি নো দ্য ডেট হোয়েন ইউ আর কামিং, আই শ্যাল রিসিভ ইউ অ্যাট দ্য স্টেশন, টেল ইউ আর ওয়েলিং। এবার দেখো এখানে লিখবে ইয়োর্স এভার, তোমার নাম এখানে লিখবে, ঠিক আছে, এবং যাকে তুমি লেটারটা দিচ্ছ তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে দেখো বলেছে কি, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। তো এই প্যাসেজটা থেকে আমাদের সামারি লিখতে হবে। তাহলে দেখো তোমরা উপরে প্যাসেজটা অবশ্যই পড়ে নেবে। দ্যাট ডে আই ওয়াজ গোয়িং টু সিমলা, suddenly the constable came. He started abusing me. I was shocked when he took me by the hand. That was unexpected from a government employee. I got angry. He pushed me out. My luggage was also taken out from my bag without any compensation. I refused to go to the other compartment as the train steamed away. That was one of the horrible experience of my whole life. After all
this I went and sat in the waiting room. I was so I so frustrated with the management. I kept my handbag with me and left the other luggage where it was. The railway the authorities had taken charge of my bags and items of luggage. তো এখানে তোমাদের একের দাগে দেখো প্রথমেই বলেছে ঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1 নম্বর প্রশ্ন, অপ্রভ বস্তুটি হলো মোমবাতির শিখা, সূর্য, চাঁদ, জোনাকি। সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ অপশান গ অর্থাৎ চাঁদ। পরের প্রশ্ন, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো গোবর গ্যাস। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো, এখানে সঠিক উত্তর অপশান ঘ অর্থাৎ মূল রোম অঞ্চল। পরের প্রশ্ন, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো দেওয়াল, কাগজ, কাপড়, আয়না। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ অর্থাৎ আয়না। পরের প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো সূর্য, বায়ু প্রবাহ, জীবাশ্ম জ্বালানি, জৈব গ্যাস। রাইট আনসার হচ্ছে অপশান গ অর্থাৎ জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন বলেছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হচ্ছে আলু, কচুরিপানা, বেল, কুমড়ো। তো এখানে সঠিক উত্তর অপশান খ অর্থাৎ কচুরিপানা। পরে তোমাদের 2 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, স্থিতিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলকে প্রয়োগ করা হয় তাপীয় ফলাফলকে। তাহলে শূন্যস্থানে তোমরা লিখে দেবে তাপীয়। তারপরেরটা দেখো, আমের আঁটি ড্যাশ ঢেকে রাখে, বীজকে ঢেকে রাখে। ঠিক আছে। পরের প্রশ্ন, এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ। উত্তরটা হবে যৌগিক। শূন্যস্থানে তোমরা যৌগিক কথাটা বসিয়ে দেবে। পরে তোমাদের 3 দাগে দেখো বলেছে ঠিক বাক্যের পাশে ইয়েস চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বসাতে হবে। ঠিক আছে। তো প্রথম প্রশ্ন যেটা আছে, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, তো এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তাই মিথ্যা বলা হয়েছে। বক্স করে তোমরা এরকম ক্রস চিহ্ন দেবে। তোমরা কিন্তু লিখবে না উত্তর মিথ্যা, কারণ এখানে যেমনটা নির্দেশ দিয়েছে সেভাবেই লিখবে। তোমরা বাক্যটার শেষে বক্স করবে, করে ক্রস চিহ্ন দেবে, কারণ ভুল হলে ক্রস চিহ্ন আর ঠিক হলে ইয়েস চিহ্ন দিতে বলেছে। ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো বলেছে ভিটামিন ডি এর অভাবে বেরি রোগ হয়, এটাও হচ্ছে ভুল, তাহলে তোমরা ক্রস চিহ্ন দেবে। পরের প্রশ্ন বলেছে কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটা সত্য, তাহলে বক্স করে ইয়েস চিহ্ন। পরেরটা দেখো, কোনো তুলাদণ্ডের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যর চেয়ে সামান্য কম হয়, এর উত্তরটাও হবে সঠিক অর্থাৎ ইয়েস চিহ্ন। পরের প্রশ্ন, কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্ব মধ্য বলে, এটা হচ্ছে সত্য, তাহলে তোমরা বক্স করে ইয়েস চিহ্ন দেবে। পরেরটা দেখো, তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ, এটা কিন্তু মিথ্যা, তাই তোমরা কি করবে ক্রস চিহ্ন দেবে। এরপরে দেখো তোমাদের 4 দাগে বলেছে সমীকরণটি ব্যালেন্স করো, P4 প্লাস ড্যাশ O2 আর আছে P4 O10। তাহলে দেখো আমাদের এখানে P4 এর সাথে P4 এবং এটা কি আছে O10 আর এখানে O2 আছে। তো আমরা যদি এই শূন্যস্থানে 5 বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা O10 হয়ে যাবে। তাহলে জাস্ট তোমরা শূন্যস্থানটাতে কি করবে না এই 5টা বসিয়ে দেবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো বলেছে মানব দেহে আয়োডিনের একটি কাজ চেয়েছে। তো আয়োডিনের একটি কাজ দেখো, আয়োডিন থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের বিকাশের বিশেষ ভূমিকা গ্রহণ করে, আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি আচ্ছা এইগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে বলেছে আয়োডিনের একটা কাজ, তো প্রথমত তোমরা আয়োডিন থাইরয়েড গ্রন্থিকে বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের বিশেষ ভূমিকা গ্রহণ করে, জাস্ট এতটুকুই দেবে, দিলে তোমাদের হয়ে যাবে। বাকি যেটা দেওয়া হয়েছে এটা দেওয়ার তোমাদের দরকার নেই, কারণ এগুলো তোমাদের কি 1 নাম্বার করে মাত্র আছে। ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখো বলেছে যে আম দিয়ে তৈরি হয় একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। তো উত্তরটা হচ্ছে আমসত্ত্ব। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 5 দাগে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে এবং বিক্রিয়াটির সমীকরণও আমাদের লিখতে হবে। উত্তর, কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে 10টা জিঙ্ক যোগ করলে 10টা কিউপ্রিক ক্লোরাইডের মধ্যেকার কোপারকে প্রতিস্থাপিত করবে এবং সেই সঙ্গে লালচে বাদামি রঙের তামা অর্থাৎ কোপার, যেটা শেষ পর্যন্ত এই বিক্রিয়া থিতিয়ে পড়বে। আর সমীকরণটা দেখে নাও, যেটা বিক্রিয়ার সমীকরণ সেটা হচ্ছে Zn প্লাস Cu আর আছে তীর চিহ্ন দিয়ে Zn Cl2 আচ্ছা প্লাস Cu। ঠিক আছে।
এরপরে সে যেটা লিখে দেবে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের এক টুকরো যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। পরের প্রশ্ন, কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যেতে পারে? উত্তরটা দেখো, ফিল্টার যন্ত্র সাহায্য ছাড়া বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় বিভিন্নভাবে। যেমন এই যে জলকে ফুটিয়ে, এটা একটা পয়েন্ট, তোমরা এটা নিচে দেবে, ঠিক আছে, এটা পাশেই হয়ে গেছে, তোমরা অবশ্য নিচে এতটা যেমনের পর তোমরা এই পয়েন্টটাকে নিচে করে লিখে দেবে। তো দেখো, জলকে বিশুদ্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় জলকে ফোটানো। এটি করলে জলের ভিতরকার ব্যাকটেরিয়া ও ভাইরাস মারা যায় ও জলে অশুদ্ধি দূর হয়। আর তারপরের পয়েন্টটা দেখো, তারপরে আরও একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে পাতন পদ্ধতি। এই পয়েন্টটাও তোমরা নিচে একটু করে নেবে। পাতন হলো জল পরিশোধনের আরেকটা কার্যকর ঘরোয়া পদ্ধতি। একটি বদ্ধ পাত্রে জল কেমনভাবে ফোটানো হয়, নির্গত জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করা হলো পাতন, আর এতে জলের অশুদ্ধি দূর হয় ও পাতিত জল পাওয়া যায়। এরপরে দেখো, তোমাদের 5-এর 3 নম্বরে বলেছে পৃথিবী যে একটা নিজেই চুম্বক, তার পক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে। উত্তর, একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে বরাবর রেখে দিলে দেখা যায় যে দণ্ডটির মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। এছাড়াও দণ্ড তার উত্তরমুখী প্রান্ত উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। আবার কোনো চুম্বকে অবাধে ঝুলে থাকতে দিলে তা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে থাকে, আর এইভাবে প্রমাণিত হয় যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে কি কি উপায়ে উদ্ভিদের স্বপরাগযোগ ঘটতে পারে? তাহলে দেখো, 3টি উপায়ে মূলত স্বপরাগযোগ ঘটতে পারে। তো 1 নম্বর হচ্ছে একটি ফুল থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। 2, একটি ফুল থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। 3, একই ফুল থেকে পরাগরেণু ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এর পরের কোশ্চেন দেখো, চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত? লোহার চেয়ার না কাঠের টুল, এবং কেন? উত্তরটা দেখো, চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ হলো তড়িতের কুপরিবাহী। তাই কাঠের টুলের উপর দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করা অবস্থায় ভুলে পরিবাহী তার হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ শক লাগবে না। পরের কোশ্চেন, উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি? উত্তর, উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হলো 1 নম্বর, জল ও খনিজ লবণ শোষণ। উদ্ভিদের মূলের মূলরোম অঞ্চলের উপস্থিত রোমগুলোর সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে। 2 নম্বর, মাটিকে আঁকড়ে ধরে রাখা। মূলের স্থায়ী অঞ্চল মাটিকে গাছকে আঁকড়ে ধরে রাখে। পরের কোশ্চেনটা দেখো, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? উত্তর, হাতে বা গায়ে স্পিরিট লাগালে ঠান্ডা বোধ হয়। স্পিরিট উদ্বায়ী তরল বলে দ্রুত বাষ্পে পরিণত হয়। এই বাষ্পায়নের জন্য স্পিরিট প্রয়োজনীয় লিন তাপ হাত বা গা থেকে গ্রহণ করে, ফলে হাত বা গা এর স্পিরিট লাগা অংশটুকু ঠান্ডা হয়ে যায়। এরপরে তোমাদের 6 দাগে দেখো বলেছে 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, যে উষ্ণতায়, এটা উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। তো এর উত্তরটা সমাধান দেখো, তোমাদের এটা একটা গাণিতিক সমস্যা, ঠিক আছে। তো ধরি, এটা তোমাদের আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কে ছিল 4-1-এ। ধরি নির্ণেয় উষ্ণতা x ডিগ্রি। এখানে বলেছে সেলসিয়াস এবং ফারেনহাইট, এমন একটা উষ্ণতা বলতে হবে যেটা সেলসিয়াস ফারেনহাইট স্কেলে পাঠ সমান হবে। তো সে কারণে আমরা নির্ণেয় উষ্ণতাটা x ডিগ্রি ধরে নিলাম। এবার আমরা জানি একটা সূত্র আছে, কি না, c/5 সমান f-32/9। তো এই সূত্রানুসারে আমরা x এর ভ্যালুটা নির্ণয় করব। এবার তাহলে লিখবো, অতএব শর্তানুসারে x/5 সমান x-32/9। এই যে এখানে c ছিল এবং এখানে f ছিল, তার পরিবর্তে নিচে c এর জায়গায় x এবং f এর জায়গাতেও আমাদের x বসে যাচ্ছে, ঠিক আছে। এখানেও x এবং এখানেও x বসছে, এই c এর জায়গায়, এই f এর জায়গায়, কারণ উভয় ক্ষেত্রেই আমরা উষ্ণতাটা x ডিগ্রি ধরেছি। তাই এবার আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা পেয়ে যাব কোন উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। দেখো, এখন আমরা ক্রস মাল্টিপল করব। তো x আর 9 মাল্টিপল করলে 9x হবে, এবং এই 5-এর সাথে এর উপরের x-32 মাল্টিপল করলে 5x মাইনাস, না, এখানে 5 আর 32 মাল্টিপল করলে হবে 160, ঠিক আছে। যেহেতু আমরা সমাধান করব, x এর মান বার করব, তাই 5xটা আমাদের সমান চিহ্নের বাম দিকে চলে আসবে, তাহলে -5x, এবং সমান চিহ্নের ডান দিকে যেমন -160 আছে
সেটা পড়ে থাকবে। এবার এই 9x এবং 5x আমরা মাইনাস করলে পাবো 4x সমান দিয়ে যেমনটা 1 - 160 সেটা থাকবে। অতএব বা আমরা লিখব x সমান আমরা কি করব না -160 নিচে আমরা এই যে x এর কাছে 4 ছিল এই 4টা এখানে নিচে বসে যাবে। এবার আমরা 4 দিয়ে উপরের -160 কে যদি কেটে দিই তাহলে আমরা কত পাবো না 40 পাবো। এটা অবশ্য মাইনাস, অতএব এটাই হচ্ছে আমাদের x এর মান -40। তাহলে লিখব অতএব -40°C বা -40°F উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগের কি কি লক্ষণ দেখা যায়। তো প্রথমে আমরা দেখে নেব যে এই রোগ কেন হয়। খাদ্যের উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স শিশুদের অপুষ্টিজনিত কোয়াশিওরকর রোগ দেখা যায়। কোয়াশিওরকর রোগের লক্ষণগুলো হলো 1 শিশুর গায়ের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়, 2 শিশুর পেট ফুলে যায়, 3 দেহ এত অপুষ্টিতে ভুগে যে দেখে মনে হয় চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, 4 হাত ও পা সরু হয়ে যায়। এবার পরেরটা দেখো, তোমাদের এখানে বলেছে একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ কেমন হবে তা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করে নিয়ে তোমরা সুন্দর করে চিত্রটা অঙ্কন করে দেবে, তাহলে তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে গেল। এটা দেখো আপাতিত রশ্মি, বিভেদ তল এটা, এবং এখানে দেখো প্রতিসরণ কোণ, আপাতন কোণ এবং প্রতিসৃত রশ্মি, আর এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন বলেছে সাপ কিভাবে জেকবসন আর্গন থেকে আমরা এর সাহায্যে চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। উত্তরটা দেখো, বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। সাপের জিভে সেই সব যৌগের অণুরা আটকে যায়, তারপর সাপ মুখের ভিতর জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়। সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ যেটা হচ্ছে জেকবস অর্গান। সাপ যখন জীবিত না, এটা হবে জীবটা সেখানে ঢোকায়, তখন সেই গন্ধের অণুগুলো মস্তিষ্কের উদ্দীপনা সৃষ্টি করে এবং সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। এবার দেখো পরের কোশ্চেন বলেছে যে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতি কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। উত্তর, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতি ও অস্পষ্ট হবে। তার ব্যাখ্যাটা দেখো, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টির মতো আচরণ করবে, এতে গঠিত অসংখ্য প্রতিকৃতি মিলেমিশে যাবে, এর ফলে একটি অস্পষ্ট প্রতিকৃত সৃষ্টি হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে যে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। উত্তর, নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সমুদ্রের মাছ নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে। 1 নম্বর, সমুদ্রের মাছ ঘন ঘন মূত্র ত্যাগ করে, ফলে দেহের থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায়। 2, সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে, এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। এবং পরেরটা দেখো, সামুদ্রিক মাছেরা অনেক বেশি জল পান করে। ঠিক আছে, দেখো এখানে একের দাগে কি বলেছে, ক স্তম্ভের সাথে আমাদের খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে দেখো খলিফার অনুমোদন, সিজদা ও পাইবস, আর আছে বাজার দর নিয়ন্ত্রণ, আমুক্ত মাল্যদ। আমরা দেখে নেবো খ স্তম্ভের কোনগুলো মিল হয়। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, তো ক স্তম্ভের প্রথম যেটা আছে সেটা 1 নম্বরের সাথে আমাদের খ স্তম্ভের মিলে যাবে গ অপশন অর্থাৎ ইলতুৎমিশ। এরপর 2 নম্বরের সাথে যেটা মিলবে সেটা খ অপশনের খ স্তম্ভের অপশন ক অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন। এরপর বাজার দর নিয়ন্ত্রণ, এর সাথে মিল হবে খ স্তম্ভের অপশন ঘ অর্থাৎ আলাউদ্দিন খলজি। তারপর পড়ে থাকছে 4 নম্বর যেটা আমুক্ত মাল্য, সেটার সঙ্গে হয়ে যাবে খ স্তম্ভের অপশন খ অর্থাৎ কৃষ্ণদেব রায়। এটা কৃষ্ণদেব রায় হবে। ঠিক আছে, এটা কৃষ্ণদেব রায়। এরপরে দেখো তোমাদের
দুইয়ের দাগে বলেছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। তো এখানে দুইয়ের 1 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখান থেকে কমা কমা দেওয়া আছে, বেমানান যেটা তার নিচে আমাদের দাগ দিতে হবে। তো আমি এখানে নিচে তোমাদের উত্তরটা আলাদাভাবে লিখে দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে যেগুলো আছে এদের মধ্যে বেমানান হচ্ছে দন্তি দুর্গ, ঠিক আছে, শুধু বেমানানটা তোমাদের জানানো হচ্ছে। এরপরে দেখো 2 নম্বরে বরেন্দ্র, হরিকেল, কনৌজ আর গৌর, তো এখানে বেমানান হবে কনৌজ, ঠিক আছে। তারপর দেখো হলাউদ আর জয়দেব, গোবর্ধন, উমা পতিধর, এখানে যেটা বেমানান হবে সেটা হচ্ছে হলাউদ। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে, প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খান, বৈরম খান, তো এখানে বেমানান হবে বৈরম খান। পরে তোমাদের 3-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা দেখো বন্দে গান ই চিহল গানির সদস্য ছিলেন সুলতান ড্যাশ, উত্তরটা হবে গিয়াসউদ্দিন বলবন। এবং 2 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ড্যাশ, উত্তরটা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন দেখো, পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর পরিভ্রমণ করে, তো এই শূন্যস্থানে বসবে পেজ, ঠিক আছে। পরের প্রশ্ন, বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাশ যুদ্ধে, বানিহাটি বা তালিকটার যুদ্ধে। পরের প্রশ্ন তোমাদের 4-এর দাগে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কি বলেছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ, এটা সত্য। এবং পরের প্রশ্ন দেখো 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিল, এটাও হবে সত্য। পরের প্রশ্ন, মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল, এটা মিথ্যা। এবং পরের প্রশ্ন, রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন, এটাও মিথ্যা। তারপরে দেখো তোমাদের তাহলে 4-এ দাগে 4টি প্রশ্ন ছিল কমপ্লিট। এবার তোমাদের 5-এর দাগে দেখো বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথমটা দেখো, দিন ই ইলাহি কি? তোমরা যদি মনে করো এর উত্তরটা পাঠ্য বই থেকেও সংগ্রহ করতে পারো। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে খ্রিস্টীয় 1570 খ্রিস্টাব্দে অর্থাৎ 70-এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে নানা ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতেন। এই সব আলোচনার ভিত্তিতে তিনি দিন ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেন। ফরাসি শব্দ দিন ই ইলাহির অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। তারপর আবুল ফজল ও বাউনি এই ধর্মকে তৌহিদ ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার উপর ভিত্তি করে দিন ই ইলাহি তৈরি করেন। তিনি নিজের সদস্যদের মধ্যে এর প্রচার করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্য দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দিন ই ইলাহি, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরে যেটা বলা হচ্ছে মনসব কি? উত্তরটা দেখো, আকবর সামরিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন, সেটি ছিল তাঁর মনসবদারি ব্যবস্থা। মনসব একটি আরবি শব্দ, এর অর্থ হলো উঁচু স্থান। আকবরের শাসন ব্যবস্থার প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব। এবার দেখো তোমাদের 6-এর দাগে বলেছে 4টি বা 5টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, পাল সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হতো? উত্তর, পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন, সেগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, কৃষি কর। রাজারা উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করত। 2 নম্বর, বাণিজ্য কর। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিতে হতো। 3 নম্বর, অন্যান্য কর। এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো। গ্রামবাসীদের হাট ও খেয়াঘাটের উপর কর চাপানো হতো। পরের প্রশ্ন দেখো, সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর, বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্য অনুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তাঁর রাজসভায় অলঙ্কৃত করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর, কবি জয়দেব। লক্ষণ সেনের সভাপতি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তাঁর রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দ। এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। 2 নম্বর দেখো, ধৈ। এই তাঁর রাজসভা আর এক কবি ধৈ লিখেছেন পবনদূত কাব্য। পরে 3 নম্বর দেখো, পঞ্চরত্ন।
জয়দেব ও ধৈ সহ আরও তিনজন গোবর্ধন পতিধর এবং শরণ লক্ষণ সেনের শোভা অলঙ্কৃত করেছিলেন। এই পাঁচজন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়ে থাকে। এবং পরের পয়েন্ট দেখো, এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্ব নামে একটি বই লিখেছিলেন। লক্ষণ সেন নিজেও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। তাহলে তোমাদের কমপ্লিট হলো। এরপর দেখো 6 দাগে 3 নম্বর যে প্রশ্ন সেটা বলেছে ইকতা ব্যবস্থা কি। উত্তরটা দেখো, দিল্লির যেসব রাজ্য জয় করতেন সুলতানরা, সেগুলিকে এক একটি প্রদেশ ধরে নেওয়া হতো। এই দেশগুলোকে বলা হতো ইকতা। ইকতা যাদের দেওয়া হতো তাদের বলা হতো ইকতাদার। আর ইকতাদাররা নিজ নিজ এলাকায় সরকারের প্রাপ্য রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করত। ইকতাদাররা রাজস্বের একাংশ দিয়ে একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানদের প্রয়োজনে তা সরবরাহ করত। এবার পরের প্রশ্ন দেখো, খলজি বিপ্লব বলতে কি বোঝো। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তবে তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিল যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। ঔরঙ্গজেব শেষ 25 বছর ধরে যুদ্ধ করে শেষ দাক্ষিণাত্যেই মারা গেলেন। এরপরে দেখো 7 দাগে তোমাদের কি বলেছে, এখানে 8টি বা 10টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল। উত্তরটা দেখো, বখতিয়ার খলজি, যার সম্পূর্ণ নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, 1208 খ্রিস্টাব্দে মাত্র 17 জন অশ্ব আরোহী সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। নদিয়া জয়লাভের পর তিনি সেখানে মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করে। বখতিয়ার খলজি 3 দিন যাবৎ নদিয়া লুটপাট করেন, লক্ষণ সেনের বিপুল ধনসম্পদ দখল করেন। এমনটি ভৃত্যবর্গ ও হস্তি তার হস্তগত। প্রায় বিনা যুদ্ধেই বখতিয়ার খলজি বাংলার একাংশ অর্থাৎ নদিয়া দখল করেন। এরপর বখতিয়ার খলজি নদিয়া ছেড়ে লখনৌ দখল করে এবং এই সময়কালীন ঐতিহাসিকরা নিজেদের রাজধানী স্থাপন করে। সমকালীন ঐতিহাসিকরা এই রাজ্যের নাম লখনৌ উল্লেখ করেন। নবপ্রতিষ্ঠিত রাজ্যের তিনি সুশাসনের ব্যবস্থা করেন এবং তার সাথে আত্মীয়াপের সময় ও পরবর্তীকালে যে সমস্ত তুর্কি মুসলমানরা বসবাসের জন্য সেখানে আসেন তাদের জন্য মসজিদ, মাদ্রাসা ও খানাকাহ নির্মাণ করেন। তিনি জানতেন শুধুমাত্র সামরিক শক্তির উপর একটি রাজ্য প্রতিরক্ষা নির্ভর করেন। পরিপূর্ণ শান্তির জন্য চাই অভ্যন্তরীণ শৃঙ্খলা, আর তাই তার প্রতিষ্ঠিত মুসলিম রাজ্যের সাহিত্যে সুষ্ঠু মুসলিম সমাজ গঠন করার প্রয়াস করেন। সেই জন্য তিনি কয়েকটি ভাগে ভাগ করেন। এমনি করে সেনাপতিদের তার রাজ্য শাসনের ভার দিয়েছিলেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন মদান খলজি, যেটা বরসৌলে হুসাম উদ্দিন ইতজ খলজি, গঙ্গাতবীর, আর আছে বখতিয়ার খলজি। বৌদ্ধ ও হিন্দুদের কাছে শুধুমাত্র একজন খুনি লুটেরা ছিল, কিন্তু মুসলমানদের কাছে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তবে একথা সত্য যে ইতিহাসের একটি অংশ শেষ তার হাত ধরে শুরু হয়েছিল, আবার অন্য একটি অংশের সূচনাও হাত ধরে হয়েছিল। তার আমলে ব্যাপক পরিমাণ মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছিল। বাংলাদেশের খ্যাতনামা কবি আল মাহমুদ তার বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থে বখতিয়ারের প্রশংসা করেছেন। একজন বীর চরিত্র হিসাবে 1206 সালে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি মারা যান।
পরের প্রশ্ন দেখো তোমাদের 2 নম্বরে কি বলেছে, কৃষ্ণদেব, এটা কৃষ্ণদেব হবে, কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? উত্তর, তুলুপ বংশের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, তাকে শ্রেষ্ঠ শাসক বলার কারণ 1 নম্বর দেখো, তাঁর রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল এবং রাজ্যের সীমানাও বহুদূর বিস্তৃত হয়েছিল। 2, তিনি অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন। 3, এছাড়াও শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীত দর্শন শাস্ত্রের উন্নতি ঘটানোর সময় লক্ষ্য করা যায় যে কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। 4 নম্বর পয়েন্ট দেখো, পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের প্রশংসা করে বলেছেন, রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সবিচারক, সাহসী ও সর্বগুণান্বিত। এরপরে দেখো পরের প্রশ্ন তোমাদের সাথে 3 নম্বরে বলছে, শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কারের সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা, সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর, যেটা 1540 থেকে 45 রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কর্তৃত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। 1 নম্বর, ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়াত বলা হতো। 2 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনিই প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদান ব্যবস্থা চালু করেন। এবার পরে দেখো তোমাদের উপসংহার, মধ্যযুগের মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করে, তাই তিনি আজও ভারত ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। দেখো এখানে একের দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, দেখো সূর্যের উত্তরায়ণের সময়কাল, এখানে ক খ গ ঘ যে অপশন আছে এদের মধ্যে সঠিক উত্তরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। পরের প্রশ্ন, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুচাপ বেশি হয়, বায়ুচাপের পার্থক্য বেশি হয়। অপশন খ রাইট আনসার। এর পরের প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে উন্নতির অন্যতম প্রধান কারণটা কি? তো এখানে দেখো বলেছে খনিজ শক্তি সম্পদের সহজলভ্যতা, স্বল্প জনঘনত্ব, উন্নত প্রযুক্তি, দক্ষ শ্রম। এখানে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি হয় তার উদাহরণ সাতপুরা, ভোজ, কিলিমাঞ্জারো, হিমালয়। সঠিক উত্তর হিমালয়। পরের প্রশ্ন দেখো বলেছে ঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক যে জোটটি হবে সেটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়। এবং দেখো তারপরেরটা কি বলেছে, পরেরটা আছে তোমাদের আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক যে রেখা সেটা হচ্ছে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, মূলমধ্যরেখা, বিষুবরেখা। সঠিক উত্তর অপশান ঘ অর্থাৎ বিষুবরেখা। পরে 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় ছোটনাগপুর, মালব, পামির, লাদাখ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ পামির মালভূমি। এর পরের প্রশ্ন তোমাদের কি বলেছে, যে নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণটা কি আমাদের জানতে চেয়েছে। ভূমির ঢাল কম থাকা, উপনদীর সংখ্যা বেশি থাকা, আর নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে সেটা হচ্ছে চুনাপাথর, কাদাপাথর, ব্যাসল্ট, মার্বেল। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি মার্বেল। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো তোমাদের এখানে কি বলেছে, 2-এর দাগে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে।
তো প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ থাকে, তো কমতে থাকে, এই শূন্যস্থানে তোমরা বসাবে কমতে। এবং পরের প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়, বৃদ্ধি পায়, তাহলে এই শূন্যস্থানটাতে তোমরা লিখে দেবে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ড্যাশ, ঠিক আছে, উত্তর হবে ইনিসি। তাহলে তোমাদের 2 দাগে 3টি শূন্যস্থান ছিল, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এবার 3 দাগে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লিখতে হবে। এখানেও তোমাদের 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি, এটা ঠিক, অর্থাৎ সত্য, তাই ঠিক লেখা হচ্ছে। পরেরটা, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে, এটা সত্য, তাই ঠিক। পরের প্রশ্ন, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল, এটা অসত্য, তাই ভুল লেখা হচ্ছে। পরে তোমাদের 4 দাগে এখানে স্তম্ভ মেলাতে বলেছে। ক স্তম্ভে আছে ফুজিয়ামা, গ্রানাইট, মিয়েন্ডার। খ স্তম্ভে তোমাদের কোনগুলো মিলবে সেটা দেখে নাও। ক স্তম্ভে যেটা ফুজিয়ামা বলেছে, তো সেটা থেকে হবে আগ্নেয় পর্বত, গ্রানাইট থেকে হবে আগ্নেয় শিলা, এবং মিয়েন্ডার থেকে হবে নদীর মধ্য প্রবাহ। তোমরা দেখতে পাচ্ছ এমনিতেও পাশে তোমাদের কিন্তু দাগ নাম্বারগুলো দেওয়া আছে, ঠিক আছে। এর পরের দাগ দেখো, তোমাদের 5 দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন? 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়। 21শে জুন পৃথিবীর নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট রেখা, যেটা 23 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, এবং এই দিনই উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় আর দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে ছোট হয়। সুমেরুবৃত্ত 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়, আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। তাই 21শে জুলাই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য চেয়েছে। তো অক্ষরেখার বৈশিষ্ট্য দেখো, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। আচ্ছা, দ্রাঘিমার বৈশিষ্ট্য দেখো, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, এবং প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে, ঠিক আছে। তাহলে একটি করে বৈশিষ্ট্য চেয়েছিল, যদিও এখানে দুটো করে দেওয়া হয়েছে, তোমরা দুটো করেই দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? তাহলে সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে জলবায়ুকে প্রভাবিত করে আমাদের দেশের, উত্তরটা দেখো। ভারতের সমগ্র উত্তরভাগ জুড়ে বিস্তৃত থাকা হিমালয় পর্বতশ্রেণী ভারতের জলবায়ুর উপর অসাধারণ প্রভাব রয়েছে। যেমন 1 নম্বর, উত্তরে তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করা। হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করে। হিমালয় পর্বত না থাকলে ভারতেও রাশিয়া ও চীনের মতো তীব্র শীতের প্রাবল্য দেখা যেত। 2 নম্বর, বৃষ্টিপাতের সাহায্য করা। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধা পেয়ে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এবং মৌসুমী বায়ু প্রভাবের দ্বারা ঘটিত বৃষ্টিপাত হিমালয় পর্বতের অসাধারণ ভূমিকা রয়েছে। এবার পরের প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। পার্থক্যটা দেখো, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি সমভূমির পার্থক্য। প্রথমটা থাকছে ভূমির ঢাল। তো মালভূমির মধ্যম ঢাল বিশিষ্ট তরঙ্গায়িত, কিন্তু অপরদিকে সমভূমির উপর সমতল ও সামান্য ঢেউ খেলানো হয়। এবার উচ্চতার উপর যে পার্থক্যটা দেখো, মালভূমির উচ্চতা 300 থেকে 600 মিটার, কিন্তু অপরদিকে সমভূমির উচ্চতা 300 মিটারের কম, ঠিক আছে। এরপরে তোমাদের 6 দাগে দেখো, 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য, এটা উষ্ণতার হবে, উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতা বেশি, তাই উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। আর বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুরূপ সংখ্যাও কমে যায়, অর্থাৎ বায়ুর চাপও কমে যায়, তাই উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। আবার
মেরু অঞ্চলে সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেওয়ার বায়ুর উষ্ণতা ও খুবই কম, তাই বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। পরের প্রশ্ন, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো আর প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য। তাহলে দেখো মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা 1 নম্বর হচ্ছে বেলে মাটি, সঙ্গে এর বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে এই মাটির দানাগুলি বেশ বড়, বেলে মাটিতে বালির ভাগ বেশি হয়, জল ধরে রাখতে পারে না, গাঙ্গেয় উপত্যকা পশ্চিমাংশে বেলে মাটি দেখা যায়, এই মাটিতে তরমুজ, ফুটি, সুপারি প্রভৃতি ফসল চাষ হয়। 2 নম্বর যেটা হচ্ছে এঁটেল মাটি, এই মাটির দানার আকার তুলনায় সব থেকে ছোট আর কাদার ভাগ বেশি থাকায় এঁটেল মাটি জল ধরে রাখতে পারে। গঙ্গা, ব্রহ্মপুত্র নদী বদ্বীপ অঞ্চলে এই নিম্ন উপত্যকায় দেখতে পাওয়া যায়। এই মাটিতে ধান, পাট, তৈলবীজ খুব ভালো চাষ হয়। এবং 3 নম্বর যেটা থাকছে দেখো দোআঁশ মাটি, দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান পরিমাণে থাকে। ভারতের পাঞ্জাব, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের যেসব পলিমাটি অঞ্চলগুলি রয়েছে সব জায়গাতে দোআঁশ মাটি দেখতে পাওয়া যায়। আর এই মাটিতে ধান, গম, যব, নানা রকম শাকসবজি, চা, কফি, বিভিন্ন ফসলও প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। তো দেখো একসঙ্গে তোমাদের শ্রেণীবিভাগ এবং সেই সঙ্গে কিন্তু বৈশিষ্ট্য আলোচনা করা হয়ে গেল। এবার দেখো 3 নম্বরে বলেছে নীল নদের উপর কি উদ্দেশ্যে আসন বাঁধ নির্মাণ করা হয়েছিল। উত্তর দেখো, নীল নদের উপর আসন বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো নিম্নলিখিত। নীল নদের মধ্যে নিম্ন প্রবাহ ও পথ উষ্ণ শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীল নদের প্রবাহ পথে একসময় প্রায়শই বন্যা হতো, আর বছরের অন্যান্য সময় জলের অভাবে নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না। বছরের একটা সময়ে বন্যা এবং অন্য সময়ে খরা, এই অবস্থার প্রতিকারের জন্য মিশরের নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণ বা তৈরি করা হয়। আর নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরের বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এরপরে দেখো তোমাদের 7 দাগে তোমাদের এখানে যে প্রথম প্রশ্নটা বলেছে এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। উত্তরটা দেখো, এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলের সারা বছরের সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে সারা বছরই গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া প্রতিদিনই বিকালে পরিচলন বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি। উষ্ণতা বেশি ও বেশি বৃষ্টিপাতের জন্য নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ উদ্ভিদের ঘন বনভূমি দেখা যায়। শীতকালেও এই উদ্ভিদের পাতা ঝরে না। এই বৃষ্টি অরণ্যের গাছগুলি হলো মেহগনি, সেগুন, আবলুস, রবার, কোকো, সিঙ্কোনা, তারপর রোজউড, আয়রন ইত্যাদি। এরপরে দেখো এশিয়ার উষ্ণ মরু অঞ্চলে সারা বছর উষ্ণতা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় এবং বৃষ্টিপাতের পরিমাণও খুব কম, তাই এই অঞ্চলে মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। আর বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছগুলি কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রচ্ছেদন প্রক্রিয়া গাছে জল বেরিয়ে না যায় এবং গাছগুলির শিকড় অনেক দূর পর্যন্ত কিন্তু ছড়ানো থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের 1 নম্বর প্রশ্ন কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন দেখো দাগে, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা প্রভাবিত হয় তা ব্যাখ্যা করো। তাহলে প্রথমটা দেখো, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, যেটা 27 ডিগ্রি সেলসিয়াস, এবং বৃষ্টিপাতের পরিমাণ যেটা 200 থেকে 50 সেমি। আর সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলে প্রধান গাছ। পাতা ঝরানো ওর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। তারপর দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিমে ডরিন বা পলিমাল ধানবিন বা ধানবীয়, যেটা চোলা দেড় যায়। আচ্ছা, এখানে কোনো কারণে এটা হয়তো অন্য কোথাও থেকে লাইনটা এসেছে, যাই হোক একটু তোমরা বুঝে নিও। এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়, আর গরমকালে বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কক
এছাড়া এই গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায় এবং কমলালেবু, আঙুর এইসব ফলের বাগানও খুব চোখে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তোমরা তাহলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদের এই অংশটাকে তোমরা একটু বাদ দিয়ে দিও। এই অঞ্চল থেকে লিখতে থেকো। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বক্তব্যটি যথার্থ কিনা তা বিচার করতে হবে। উত্তরটা দেখো, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ বা ক্রিয়াকলাপ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে বা নেতিবাচক প্রভাব ফেলছে। যেমন 1 নম্বর, কৃষি ব্যবস্থার প্রসার। কৃষি ব্যবস্থার প্রসারের ফলে কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক এবং কীটনাশক মিশ্রিত জল নদীতে এসে পড়লে নদীর জলকে বিষাক্ত করে এবং নদীর বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। এছাড়া সেচের যোগে জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এবার পরের পয়েন্ট, শিল্পায়ন। শিল্পায়নের ফলে নদীর তীরে অবস্থিত বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বর্জ্য পদার্থ তথা বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত করে তুলেছে। 3 নম্বর, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদী পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। 4 নম্বর, নগরায়ন। নগরায়নের ফলে বিভিন্ন নগরে বসতি থেকে যে আবর্জনা বা পয়ঃপ্রণালীর জল নদীতে মিশে নদীর জলকে বিষাক্ত করছে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা প্রত্যেকে সুন্দর করে খাতায় তৈরি করে নিও এবং সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। তাছাড়া তোমরা এখন এন্ড স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ওখানে জাস্ট একটা ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে?